নমস্কার, ঋতব্রতর সাথে কিছুক্ষণ এই চ্যানেলের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত। দেখুন, তৃণমূল কংগ্রেসের যে ভাঙনের অধ্যায় শুরু হয়েছিল নির্বাচনের ফল প্রকাশের পর, সেটা কিন্তু ধারাবাহিকভাবে চলছে, থেমে যায়নি। আজকেও রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিচ্ছেন কোয়েল মল্লিক, প্রকাশজিৎ বড়াই অলরেডি ইস্তফা দিয়েছেন। সবারই একটা শ্বাস প্রশ্বাসজনিত অসুবিধা হচ্ছে আর কি। আমরা দেখেছি ক্ষমতা বদলের সাথে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যে কিভাবে মানুষের বোধ, বুদ্ধি, বিবেক, আদর্শ, নীতি সব বদলে বদলে যায়। কিন্তু পশ্চিমবঙ্গের মতো এত গণহারে এবং ব্যাপক হারে এই পরিবর্তনটা সাধারণত দেখা যায় না। সাধারণত আমরা কি দেখেছি, মহারাষ্ট্রে কি দেখেছি, যে বিজেপিকে কসরত করতে হচ্ছে বিরোধী দলগুলোকে ভাগ করবার জন্য বা পেনিট্রেট করবার জন্য। কিন্তু পশ্চিমবঙ্গে তো কোনো কসরতই করতে হলো না, পার্টিরা নিজে থেকেই ভেঙে যাচ্ছে। মানে একদম কোথাও কারোর উৎসাহের দরকার নেই, নিজে থেকেই একদম নেতারা বেরিয়ে এসে বলছেন যে অভিষেক ব্যানার্জির নেতৃত্ব মানছি না, আমরা এখন বিজেপির সাথে থাকতে চাই, অথবা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আমরা এখন কাজ করতে চাই, অথবা আমরা মূল তৃণমূলের সাথে না একটা বিদ্রোহী ব্লক করে থাকতে চাই। তো বিভিন্ন রকম অভিব্যক্তি, বিভিন্ন রকম বক্তব্য পাওয়া যাচ্ছে। সবাই চাইছে নিজেদের বাঁচাতে এবং নিজেদের যে রাজনৈতিক সমীকরণ সেটা রক্ষা করতে। তো সেখানে মমতা ব্যানার্জির এককালে লয়ালিস্টরা রয়েছেন, যাদের এককালে মমতা ব্যানার্জির প্রতি অগাধ আস্থা, ভক্তি ইত্যাদি ছিল। আজকে হঠাৎ করে সেগুলো সব উদ্বায়ী কর্পূরের মতো উবে গেছে। তো এখন এটাই হচ্ছে পলিটিক্সে, পশ্চিমবঙ্গের রাজনীতিতে। এটা অত্যন্ত খারাপ বিজ্ঞাপন পলিটিক্সের জন্য। এর আগের বার বিজেপি হেরেছিল, পশ্চিমবঙ্গে তো বিজেপি হেরেছিল, অলমোস্ট একই টাইপের আসন পেয়েছিল, 3টে কম পেয়েছিল, 77টি পেয়েছিল। তারপর কিছু বিজেপি বিধায়ক ঠিকই তৃণমূলে যায়। তৃণমূল তার বিজেপির জন্য দরজা বন্ধ ইত্যাদি ইত্যাদি বলেনি। দেবাংশু বলেছিল ঠিকই যে আমি সামনের চাতালে শুয়ে থাকবো, যাতে কোনো দল বদলু তৃণমূল যারা বিজেপিতে চলে গেছিল 2021-এর ইলেকশনের আগে, তারা আবার দলে ফিরতে না পারে। কিন্তু সেটা হয়নি, তারা আবার ফিরে এসেছে। তো কিছু বিধায়ক এভাবে বিজেপির থেকেও তৃণমূলে গিয়েছিল, কিন্তু বিজেপির পশ্চিমবঙ্গের যে দলটা সেটা কিন্তু ভাঙার উপক্রম হয়নি। উল্টো তারা কিন্তু বিরোধী পরিসরটাকে খুব সফলভাবে, সার্থকভাবে, তীব্রতার সাথে ব্যবহার করেছিল এবং শাসক দলকে কিন্তু মানে তিতিবিরক্ত করে রেখেছিল গত 5 বছর। শাসক দল শান্তিতে থাকতে পারেনি বিজেপির বিরোধিতার জন্য। এরকমই বিরোধী দল হওয়া উচিত। কিন্তু আজকে তৃণমূলের অবস্থা দেখুন। একজন খুব দূরদর্শী সাংবাদিক বলেছিলেন যে যদি তৃণমূল ক্ষমতা থেকে চলে যায় 48 ঘন্টার মধ্যে দলটা উঠে যাবে। 48 ঘন্টার মধ্যে ওঠেনি ঠিকই, কিন্তু 1 মাসের মধ্যে অলমোস্ট ওঠার উপক্রম। কালকে আমরা সবাই খবরে দেখেছি যে বলা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস নাকি জাতীয় কংগ্রেসে মার্চ করে যেতে পারে। সেটা হয়তো হবে না, আমি সেটার ব্যাখ্যাও দিয়েছি কেন হবে না, কিন্তু একটা তো এরকম প্রসঙ্গ উঠে আসছে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস ভাঙার উপক্রম হয়েছে, এখানে লুকোনোর কোনো বিষয় নেই। এবং আজকে তৃণমূলের ভাঙন যে কতটা তীব্র এবং ভাঙনের যে এখনও অনেক বাকি আছে সেটা স্পষ্ট হয়ে গেল কল্যাণ ব্যানার্জির বক্তব্যে। দেখুন, এটা অস্বীকার করে লাভ নেই। পলিটিশিয়ান হিসেবে কল্যাণ ব্যানার্জি এবং কুণাল ঘোষকে অন্তত ফেসবুকে যা দেখি, সাধারণত মানুষ পছন্দ করেন না। তার কারণ তৃণমূল কংগ্রেস তো অনেক দুর্নীতি করেছে। স্বাভাবিকভাবেই কল্যাণ ব্যানার্জি এবং কুণাল ঘোষ সেই দুর্নীতিগুলোকে ডিফেন্ড করেছে। উল্টে সে জায়গায় বিরোধী দলকে, কখনো মানুষকে সরাসরি অ্যাটাক করেছে, যারা প্রতিবাদ করছে তাদেরকে সরাসরি অ্যাটাক করেছে। আর তৃণমূল কংগ্রেসের মুখপাত্রদের তো মুখের কোনো ভাষার বাবা মা ছিল না, যা ইচ্ছে তাই বলে দিতেন, খুব বাজেভাবে বলতেন। সুতরাং তারা অপ্রিয় হয়ে উঠেছেন সমানুপাতিকভাবে। কিন্তু এত সব নেগেটিভ থাকা সত্ত্বেও একটা পজিটিভ জিনিস মানতে হবে যে কুণাল ঘোষ, কল্যাণ ব্যানার্জির মতো নেতারা, এরা কিন্তু মমতা ব্যানার্জির এত হার্ডকোর লয়ালিস্ট, তাদের লয়ালিটি নিয়ে কোনো প্রশ্ন হবে না। কারণ এই পরিস্থিতিতে তারা মমতা ব্যানার্জির সাথে এখনও আছেন। যেখানে যাচ্ছেন তারা, সেখানে চোর চোর স্লোগান দেওয়া হচ্ছে, সেখানে তৃণমূল কংগ্রেস সম্বন্ধে বিরূপ মন্তব্য ভেসে আসছে, কখনো তাদেরকে সরাসরি আক্রমণ করা হচ্ছে, কখনো আবার আক্রান্ত হওয়ার নাটকও করতে হচ্ছে। কল্যাণ ব্যানার্জি যেটা করলেন আর কি, একটা নাটক করলেন না, মাথায় লেগে গেছে, তিনি মাটিতে শুয়ে পড়লেন, ঢিল নাকি তাকে নাকি ছোড়া হয়েছে, যদিও ক্যামেরায় তেমনটা ধরা পড়ল না। সেই যাই হোক, তৃণমূলের লয়ালিস্ট হিসাবে এখনও কাজ করে চলছেন, মমতা ব্যানার্জির লয়ালিস্ট হিসাবে এখনও কাজ করে চলছেন, যেখানে সবাই অলমোস্ট তাদের বিরুদ্ধে। সেই পরিস্থিতিতেও তারা মমতা ব্যানার্জিকে ছাড়েনি। এটা দিয়ে কিন্তু এর মাধ্যমে তারা হার্ডকোর লয়ালিটির প্রমাণ দিচ্ছে, এটা সত্যি কথা। হাজারটা নেগেটিভ থাকতে পারে, তাদের সম্বন্ধে হাজারটা নেগেটিভ কথা বলা যায়, কিন্তু এই একটা পজিটিভ কথা বলতেই হবে,
মমতা ব্যানার্জির প্রতি তাদের লয়ালিটি সম্বন্ধে কারোর কোনো প্রশ্ন থাকবার অবকাশ নেই। এহেন কল্যাণ ব্যানার্জিও আজকে মানে ক্রুদ্ধ হয়ে গেলেন। তিনিও আর ক্ষোভ লুকোতে পারলেন না। তিনি অভিষেক ব্যানার্জির হয়ে একটা মামলা লড়ছিলেন, তো তিনি স্বাভাবিকভাবেই সব কাগজপাতি জড়ো করে মামলার জন্য প্রস্তুত হয়েছিলেন। কালকে নাকি অভিষেক ব্যানার্জি তার ছেলেকে ফোন করে বলেছে গভীর রাতে 12টা সাড়ে 12টার সময় যে এই মামলাটা আর কল্যাণ ব্যানার্জির লড়ার দরকার নেই, আরেকজন জুনিয়র অয়ন ভট্টাচার্য সামথিং লাইক দ্যাট, তিনি নাকি মামলাটা লড়বেন। স্বাভাবিকভাবেই কল্যাণ ব্যানার্জির এটা ইগোতে লেগেছে। তিনি 45 বছরের উকিল এবং মমতা ব্যানার্জির এত লয়ালিস্ট, আর অভিষেক ব্যানার্জি যেভাবে কথা বলেছেন বা যেভাবে কথা বলেন সেটা তো খুব একটা বিনয়ের সাথে তিনি কথা বলেন না। এটার মাধ্যমে তার একটা আক্রমণাত্মক মেজাজ, ঔদ্ধত্য ফুটে উঠেছে বলে কল্যাণ ব্যানার্জির মনে হয়েছে, সেজন্য আজকে তিনি বাস্ট করে গেছেন। তিনি আজকে বলেছেন যে অভিষেক ব্যানার্জির এত ঔদ্ধত্য কিসে, তার জন্যই দলটা হেরেছে, তার জন্যই আমাকে চোর চোর স্লোগান শুনতে হচ্ছে, এয়ারপোর্টেও তাকে চোর চোর স্লোগান শুনতে হয়েছে, তার জন্যই তৃণমূল কর্মীদের আক্রান্ত হতে হয়েছে। এবং এই যে তৃণমূলের একটা বিস্মাল কন্ডিশন, এটার পেছনে কিন্তু একদম সব থেকে বেশি যদি কারোর ভূমিকা থাকে সেটা হচ্ছে অভিষেক ব্যানার্জির। তো এগুলো কিন্তু তারা বলেছে, কল্যাণ ব্যানার্জি বলেছেন, এবং কল্যাণ ব্যানার্জি আরও বলেছেন যে অভিষেক ব্যানার্জি যদি তৃণমূলে থাকে, মমতা ব্যানার্জির যদি মনে হয় যে আমাকে দরকার নেই, অভিষেক ব্যানার্জিকে দরকার, তাহলে আমিও ছেড়ে চলে যাব। অর্থাৎ তিনি কিন্তু একটা হুমকি দিয়ে রেখেছেন, অর্থাৎ হয় অভিষেক না হলে কল্যাণ, এরকম একটা মমতা ব্যানার্জির কাছে কিন্তু তিনি এমসিকিউ টাইপ অফ কোশ্চেন ছুড়ে দিয়েছে। এবং এটা ঠিকই যে অভিষেক ব্যানার্জির যে নেতৃত্ব তার প্রতি তো সবাই তিতিবিরক্ত, এবং যারা বিদ্রোহী হয়েছেন তারা তো ওই সুযোগটাকেই কাজে লাগিয়েছেন। তারা তো সবসময় বলেছে যে অভিষেক ব্যানার্জির প্রতি বিরক্ত হয়েই আমরা চলে যাচ্ছি। অভিষেক ব্যানার্জির যে নেতৃত্ব, অভিষেক ব্যানার্জির যে ঔদ্ধত্য, এবং অভিষেক ব্যানার্জি সবাইকে যে নিজেদের এমপ্লয়ি মনে করে, ক্যামা স্ট্রিটের এমপ্লয়ি মনে করে, সেটা আমরা মানতে পারবো না, সেই জন্য আমরা চলে যাচ্ছি। মমতা ব্যানার্জির প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই, এবং বেশিরভাগ ক্ষেত্রেই তারা বলেছেন মমতা ব্যানার্জি আমাদের নেত্রী। কল্যাণ ব্যানার্জির কথাটাও আজকে তার প্রতিধ্বনি শোনা গেল। তিনি বলেছেন আজকে যে আমি তো ক্যামা স্ট্রিটের এমপ্লয়ি না, আমি একজন পলিটিশিয়ান, আমি দিদির লয়ালিস্ট, কিন্তু আমি অভিষেকের কথায় উঠবো বসবো কেন? ঠিকই, তিনি অভিষেকের কথায় উঠবে বসবেন কেন? অভিষেকের এত ঔদ্ধত্য এখনও দেখানোর কি আছে? এখনও তার ঔদ্ধত্য যায়নি, এসব কথা তিনি বলেছেন আর কি। অর্থাৎ বোঝা যাচ্ছে তৃণমূল কংগ্রেস এখন দুটো ফোর্স কাজ করছে, জানেন, একটা অভিষেকের প্রতি তীব্র বিকর্ষণ, আর এটা মমতা ব্যানার্জির প্রতি আকর্ষণ। যাদের ক্ষেত্রে মমতা ব্যানার্জির প্রতি আকর্ষণটা অভিষেকের প্রতি বিকর্ষণের থেকে বেশি হচ্ছে তারা তৃণমূলে রয়ে গেছে, আবার যাদের ক্ষেত্রে অভিষেকের প্রতি বিকর্ষণটা মমতা ব্যানার্জির প্রতি আকর্ষণের থেকে বেশি হচ্ছে তারা চলে যাচ্ছে। এখন কল্যাণ ব্যানার্জি মাঝামাঝি জায়গায় দাঁড়িয়ে আছেন, তিনি এদিকেও যেতে পারেন ওদিকেও যেতে পারেন। যদি মমতা ব্যানার্জি ইন্টারভেন না করেন তাহলে স্বাভাবিকভাবেই তিনি হয়তো মমতাপন্থী তৃণমূলে আর থাকবেন না। অন্তত তার কথাবার্তা শুনে এমনই একটা ধারণা পাওয়া যাচ্ছে, এই বিষয়ে কোনো সন্দেহ রাখা চলে না। তো সব দিক থেকে তৃণমূল কংগ্রেসের পরিস্থিতিটা আরও ঘোরালো হচ্ছে, কারণ কল্যাণ ব্যানার্জির লয়ালিটি সম্বন্ধে কিন্তু কোনো প্রশ্নের অবকাশ নেই। তাকেও যখন এই ব্যাপারটা বিব্রত করছে, তিনিও যখন বলছেন যে দিদিকে এবার বেছে নিতে হবে অভিষেক নাকি কল্যাণ, তার মানে সত্যি অভিষেকের প্রতি তৃণমূল কংগ্রেসের সাধারণ কর্মীরা, নেতারা কতটা তিতিবিরক্ত সেটা বোঝাই যাচ্ছে। এবং আমি এর আগেও একটা এপিসোডে বলেছিলাম যে মমতা ব্যানার্জি যদি এবার যখন কমিটিটা ঠিক করলেন তখন যদি অভিষেক ব্যানার্জিকে ওই পদ থেকে সরিয়ে দিতেন, বা অভিষেক ব্যানার্জি যদি নিজেও রিজাইন করতেন, তাহলে কিন্তু তৃণমূলের ভাঙনটা রুখলেও রুখতে পারত, ভাঙনটা আটকানো যেত, হয়তো সম্ভব হতো। কিন্তু সেটা তিনি করলেন না, তিনি বুঝিয়ে দিলেন যে অভিষেক ব্যানার্জি পরবর্তী নেতা। তো স্বাভাবিকভাবেই সেটা দলের অন্যান্য নেতারা মেনে নেবেন বলে মনে হয় না। যারা এখন খুবই লয়ালিটি দেখাচ্ছে তারাও ভবিষ্যতে কতদিন সেই লয়ালিটিটা কন্টিনিউ রাখবেন, তারাও কতদিন মমতা ব্যানার্জির লয়ালিস্ট হিসেবে কাজ করবেন এবং প্রেসের সামনাসামনি হবেন, চোর চোর স্লোগান শুনবেন, সেটা নিয়েও কিন্তু একটা দ্বন্দ্ব থেকে যাচ্ছে। আমার মনে হয় যে স্বাভাবিকভাবেই এখন তৃণমূল কংগ্রেসে একটা আইদার অর কন্ডিশন চলে এসেছে, অর্থাৎ হয় এ নয়তো আমি, এরকম একটা কন্ডিশন চলে এসেছে। কল্যাণ ব্যানার্জি সেরকমই একটা চয়েস মমতা ব্যানার্জিকে দিয়েছেন। আলটিমেটলি কী হয়, মমতা ব্যানার্জি কি কল্যাণ ব্যানার্জিকে মানাতে পারেন নাকি পারেন না, সেই বিষয়ে
অবশ্যই আমাদের নজর থাকবে। তো আজকের পর্ব মোটামুটি এতটুকুই থাক। এই এপিসোডটা যদি ভালো লাগে আর আমার চ্যানেল যদি দেখতে ভালো লাগে, যদি বিশ্লেষণগুলো আপনাদের ভালো লাগে, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটির সাথে থাকবেন। নমস্কার, ভালো থাকবেন।